বোস্টনের বিয়াকান পত্রিকার এক তরুণ চটপটে সাংবাদিক হিসেবে তার কাজ ছিল শহরের লোককথা আর ভূতের গল্পগুলো খুঁজে বের করে যুক্তি, তথ্য আর ব্যঙ্গবিদ্রূপে সেগুলোর ভীতি উড়িয়ে দেওয়া। এটাই ছিল তার বিশেষত্ব, আর পাঠকেরাও সেটা উপভোগ করত। তাই যেদিন তার ডেস্কে কোনো প্রেরকের নাম ছাড়াই একটি পুরনো খাম এসে পৌঁছাল, তাতে ভাঁজ করা এক টুকরো হলদেটে কাগজ ছাড়া আর কিচ্ছু ছিল না, সে ভেবেছিল এ নিশ্চয়ই কারো পাঠানো কৌতুক কিংবা টিপস। কিন্তু কাগজে লেখা একটিমাত্র বাক্য তাকে থমকে দিল। মিরার হিলের সেই বাড়িতে এক রাত কাটাও এবং সত্য লিখো। যদি ভোর হওয়ার আগেই বেরিয়ে আসো, তবে সেই সত্য চিরকাল তোমার সঙ্গেই রয়ে যাবে। না কোনো ব্যাখ্যা, না কোনো নাম, শুধু এই শীতল অচেনা বার্তা। প্রথমে সে হেসেই উড়িয়ে দিল, কিন্তু লেখার হাত ছিল অদ্ভুত রকমের মার্জিত, যেন কোনো পুরনো আমলের আনুষ্ঠানিক নিমন্ত্রণপত্র। মনের ভেতর এক ধরনের অস্বস্তি নিয়ে সে মিরার হিল খুঁজে দেখল। নামটা কেমন যেন চেনা মনে হল। খোঁজ করে জানতে পারল এই জায়গারই উপরে রয়েছে হ্যারো ম্যানশন, আশক্রাফট শহরের কুখ্যাত পরিত্যক্ত প্রাসাদ। 1972 সালে এই বাড়ির পুরো পরিবার, স্বামী, স্ত্রী ও দুটি সন্তান হঠাৎ করেই উধাও হয়ে যায়। না কোনো মৃতদেহ, না কোনো সংঘর্ষের চিহ্ন। শহরের মানুষজন ফিসফিসিয়ে বলতো ওখানে নাকি চলে প্রেতাত্মাদের আহ্বান। অভিশপ্ত আয়না আর একটি মেয়ে ছিল যে আয়নার ভেতরের কিছুর সঙ্গে কথা বলত। কথাগুলোর রূপরস আলাদা হলেও বাস্তবতা একটাই, বাড়িটা আর কেউ ছুঁয়ে দেখেনি। ড্যানিয়েলের কাছে এটা একদম উপযুক্ত বিষয়বস্তু। নতুন একটি প্রতিবেদন, আর একটা কুসংস্কার যেটাকে সে নির্মমভাবে যুক্তি দিয়ে ভেঙে ফেলতে পারবে। সে ব্যাগ গুছিয়ে ফেলল। একটা শক্তিশালী টর্চলাইট, বাড়তি ব্যাটারি, কালো কফি ভর্তি থার্মস, ডিজিটাল রেকর্ডার, নোটবুক আর দৃশ্যমান প্রভাবের জন্য একটি পোলারয়েড ক্যামেরা। সন্ধ্যা নামার আগে সে নিজের পুরনো ভলভো গাড়ি নিয়ে রওনা দিল। ঘন জঙ্গলের ফাঁক গলে, পাহাড়ি আঁকামাকা রাস্তা পেরিয়ে যখন সে হ্যারো ম্যানশনের সামনে পৌঁছাল, তখন সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে। মিরার হিলে মাথায় দাঁড়িয়ে থাকা সেই বাড়িটা যেন অন্ধকারের মাঝে একটি মৃত রাজা। বাড়িটা ছিল বিশাল, ভিক্টোরিয়ান নকশার, উঁচু চূড়া, বাঁকা ছাদ, আর জানালার ঝুলে পড়া শাটারগুলো যেন ক্লান্ত হয়ে পড়েছে অভিনয় করতে করতে। ইটের গায়ে জং ধরা লতা, আর জানালাগুলো এমনই ঘোলা যে কিছুই প্রতিফলিত হচ্ছিল না, শুধু ফাঁকা নিঃসার শূন্যতা। গাড়ি থেকে নামতেই ড্যানিয়েল টের পেল বাতাস ভারী হয়ে এসছে, একটা অদ্ভুত চেপে থাকা অনুভব, যেন জলের নিচে। চারপাশে নিস্তব্ধতা, একটা পাখির ডাকও নেই, শুধু শুকনো পাতায় বাতাসের মৃদু হিল্লোল। ক্যামেরা চালু করে সে বলতে লাগল, আমি ড্যানিয়েল মার্শ, এখন দাঁড়িয়ে আছি কুখ্যাত হ্যারো হাউসের সামনে। এই বাড়িতে ঠিক 40 বছর আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায় এক সম্পূর্ণ পরিবার। আজ আমি এই বাড়িতে এক রাত কাটাতে এসেছি। পুরো রাতের অভিজ্ঞতা আমি রেকর্ড করব। ক্যামেরা বন্ধ করে সে ধীরে ধীরে এগিয়ে গেল সামনের পাথরের রাস্তা ধরে। দরজায় পৌঁছে একবার নক করল, অভ্যাসবশত। তারপর জং ধরা হাতলে টান দিতেই দরজাটা কেঁপে কেঁপে খুলে গেল। কোনো বাধা না পেয়ে ড্যানিয়েল নিজেই থমকে গেল। ভিতরে ছিল থমথমে অন্ধকার, পুরনো দেয়াল আর স্যাঁতস্যাঁতে মেঝে থেকে উঠে আসছিল এক ধরনের গন্ধ, পচা কাঠ আর জমে থাকা ধুলো। ক্লাসিক, সে ফিসফিস করে বলল, আর এক পা বাড়িয়ে বাড়ির ভেতরে ঢুকল। প্রবেশ করতেই সে টের পেল হাওয়াটা যেন আরও ঠান্ডা, ভারী। পেছনে ফিরে দরজাটা খোলা রাখতে চাইল, কিন্তু তার আগেই সেটা বিকট শব্দে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। হঠাৎ শব্দে চমকে উঠে
সে হাত থেকে টর্চ লাইট ফেলে দিল। মেঝেতে পড়ে ঘুরতে ঘুরতে আলো ছায়া ফেলে নাচতে লাগলো দেয়ালের উপর। তারপর থেমে গেল। চমৎকার শুরু, সে বলল, তবে গলায় ছিল অল্প স্বল্প কাঁপুনি। টর্চ তুলে নিয়ে সে চারপাশটা দেখল। প্রবেশমুখের হলটি অনেক বড়। দেয়ালে ছেঁড়া ওয়ালপেপার আর মেঝেতে জমে থাকা ধুলোর উপর বিছানো লম্বা এক কার্পেট। ভাঙা রঙিন কাচের জানালা দিয়ে হালকা চাঁদের আলো এসে ধুলোর উপর রঙিন ছায়া ফেলছে। ধীরে ধীরে সে এগিয়ে গেল। মেঝে প্রতিটি পায়ে আওয়াজ করছিল, যেন অভিযোগ করছে। দেয়ালে টানানো ছিল পুরনো সব ছবি, বিবর্ণ মুখ, শক্ত কাঠিন্য, আর চোখ জোড়া এতটাই জীবন্ত যে মনে হচ্ছিল তারা তাকিয়ে আছে। একটি ছবির সামনে দাঁড়ালো, একটি ছোট্ট মেয়ের ছবি। ড্যানিয়েল কাঁপতে কাঁপতে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। প্রতিটি ধাপ যেন তার উপস্থিতির প্রতিবাদে কুঁকিয়ে উঠছিল। যতই উপরের দিকে উঠছিল, চারপাশের বাতাস ততই ঠান্ডা হয়ে উঠছিল। ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল, কিন্তু তবুও তার মনে হচ্ছিল কেউ যেন খুব কাছ থেকে তাকিয়ে আছে তার দিকে। উপরের করিডরটা ছিল সরু আর অন্ধকার। দেয়ালে ঝুলে থাকা পুরনো ফুলের ওয়ালপেপারগুলো শুকনো চামড়ার মতো খুলে পড়ছিল। ধুলোর আস্তরণে সব কিছু ঢেকে গেছে। একটা সময়ের দামি আসবাবগুলো যেন কালের গহ্বরে বিলীন হয়ে যাওয়া ছায়া মাত্র। ড্যানিয়েল একে একে দরজাগুলো খুলতে লাগল, প্রতিটি ঘরের ছবি তুলতে লাগল। প্রথম যে ঘরটায় ঢুকল সেটি ছিল ছোটদের শোবার ঘর। একটা ছোট্ট খাট, ছড়ানো খেলনা, আর একপাশে কাঠের একটা ছোট্ট আয়না। তখনই তার চোখ পড়ল আয়নার দিকে। অন্য সব কিছুর উপর ধুলো জমে থাকলেও আয়নার কাঁচ ছিল একেবারে ঝকঝকে, যেন সদ্য পরিষ্কার করা। সে আয়নার সামনে এগিয়ে গিয়ে নিজের প্রতিচ্ছবি দেখল, কিন্তু কিছু একটা যেন ঠিক লাগছে না। আয়নার প্রতিচ্ছবি তার চেয়েও এক সেকেন্ড পিছিয়ে। সে চোখ মিটমিট করল, আয়নাও করল, কিন্তু দেরি করে। হঠাৎ তার ঘাড়ের লোম খাড়া হয়ে উঠল। সম্ভবত গ্লাসের দোষ। নিজেকে সান্ত্বনা দিল ড্যানিয়েল। পরের ঘরটি ছিল মাস্টার বেডরুম। দেয়াল জুড়ে ফাটল ধরা ফ্রেম, কিন্তু সব ফ্রেম ফাঁকা। বিছানার পাদদেশে বাড়িয়েছিল একটি বড় পূর্ণ দৈর্ঘ্যের আয়না, অলংকৃত এবং পরিষ্কার। ড্যানিয়েল আবার আয়নার দিকে তাকাল। এবার সে দেখল বিছানার ধারে কেউ একজন বসে আছে। তার হৃদয় থেমে গেল। সে ঘুরে দাঁড়াল, টর্চ তাকালো বিছানার দিকে। কেউ নেই। আয়নায় আবার তাকালো, কিছুই নেই, শুধু সে নিজে। ঠিক আছে, সে ফিসফিস করল, স্পষ্টতই আতঙ্কিত। স্ট্রেস, শুধু স্ট্রেস। কিন্তু তার ভিতরের অস্বস্তি যেন পোকা হয়ে গা ছমছমে অনুভূতিগুলো চুষে খাচ্ছিল। প্রতিটি ঘরে সে আরও আয়না খুঁজে পেল, কিছু ফাটল ধরা, কিছু নিখুঁত, কিন্তু প্রতিটি আয়নাতেই প্রতিচ্ছবিগুলো ছিল কিছুটা অস্বাভাবিক। হলওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে সে একটি ছোট্ট ডিম্বাকৃতি আয়নার পাশে এসে দাঁড়াল। চোখ রাখতেই জমে গেল। তার প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে, কিন্তু হালকা হাসছে, যদিও সে হাসেনি। ড্যানিয়েল কাছে এগিয়ে গেল। আয়নার সে প্রতিচ্ছবি ধীরে ধীরে হাত নাড়াল। সে দ্রুত পিছিয়ে এলো। এটা আলো ছায়ার খেলা নয়, এটা অন্য কিছু। ভয় হাঁটা জোরে ফেলল সে। আয়নামুক্ত কোনো জায়গা খুঁজছিল, কিন্তু এমন কোনো জায়গা ছিল না। স্টাডির মধ্যে চিমনির ওপরের আয়নায় দেখা গেল এক সম্পূর্ণ আলাদা দৃশ্য। দিনের আলো, ধুলোহীন ঘর, এক মহিলা লম্বা কালো পোশাকে টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছেন। হঠাৎ তিনি ঘুরে ড্যানিয়েলের দিকে তাকিয়ে হাসলেন। ড্যানিয়েল দম বন্ধ করে পেছনে হোঁচট খেল। আবার টর্চ ফেলতেই আয়নার ভিতরের মহিলা হাওয়া হয়ে গেল। ড্যানিয়েল তাড়াতাড়ি ক্যামেরার ফুটেজ চেক করল। কিছুই ধরা পড়েনি, শুধু ধুলো আর পুরনো আসবাব। এটা বাস্তব না। তার কণ্ঠে কম্পন, একটা বিভ্রান্ত, একটা ট্রিক। নোটবুক বের করল সে, কিছু লিখতে চাইল, কিন্তু কলম চলছে না। ডেস্কের ড্রয়ার খুলে পেল একটা পুরনো কালি কলম, যেটার কালি এখনো ভিজে।
হঠাৎ করে সে লিখে ফেলল, আয়নাগুলো মিথ্যে বলে। শেষ অক্ষর লেখা মাত্র স্টাডির সব আয়না একসাথে চিড় ধরে গেল। পাতলা জালের মতো ফাটল, যেন জলের নিচে হাড় ভাঙার শব্দ। ড্যানিয়েল চিৎকার করে পেছনে ছিটকে গেল, কাঁপতে কাঁপতে দরজার ফ্রেমে ঠেকে দাঁড়ালো। তাকে এখনই বেরোতে হবে। এ বাড়িটা শুধু ভয় দেখাচ্ছে না, এটা যেন বেঁচে আছে এবং তার দিকে হাত বাড়াচ্ছে। সে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামল, ছুটে গেল মূল দরজার দিকে। দরজা খুলে দেখল ঠিক সামনে সেই একই ওপরের হলওয়ে। সে ঘুরে তাকালো, পেছনে ছিল পার্লার। বাড়িটা নিজেকেই মুড়িয়ে ফেলেছে। যুক্তি হারিয়ে গেল, সময় ভেঙে পড়ল। সে দৌড়ে ঘরে ঘরে দরজা খুলল। প্রতিটি দরজা এখন নতুন জায়গায় নিয়ে যায়। কোনোটা আবার একই ঘরে ফিরে আসে, কোনোটা একেবারে অপরিচিত কক্ষ। আয়নাগুলো আরও অদ্ভুত হয়ে উঠছে। একটিতে দেখা গেল সে নিজেই হাঁটছে নিজের পেছনে, অন্যটিতে একটি শিশু আয়নার ভিতর ঢুকে হারিয়ে গেল। ডাইনিং রুমে লম্বা টেবিলের চারপাশে আয়নাগুলোতে দেখা গেল এক মৃত পচা গলা পরিবারের প্রতিচ্ছবি। তারা বসে আছে, স্থিরভাবে হাসছে। হ্যারো পরিবার। ড্যানিয়েল অবশ হয়ে দেখল আয়নার এক মৃত শিশু তার দিকে তাকিয়ে বলল, ঠোঁট নাড়াচ্ছে কিন্তু আওয়াজ নেই, তুমি দেরি করে ফেলেছ। সে আবার ছুটে পালাতে লাগল, দরজায় ধাক্কা মারল, কার্পেটের ধারে হোঁচট খেল। একসময় আবার এন্ট্রিওয়েতে ফিরে এলো, দরজা খুলল এবং দেখল বাইরে দাঁড়িয়ে আছে সে নিজেই, ফাঁকা চোখে তাকিয়ে আছে। তার প্রতিচ্ছবি ঘুরে দাঁড়িয়ে কুয়াশায় হারিয়ে গেল। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ড্যানিয়েল পড়ে গেল দরজার ফাঁকে, হাঁপাচ্ছে। তার মন যেন ছিঁড়ে যাচ্ছে। ড্যানিয়েল কেঁপে কেঁপে সামনের দরজার কাছে বসে পড়েছিল। গায়ের ঘাম ধুলোর সাথে মিশে মুখমণ্ডলে লেগে আছে। এই বাড়িটা যেন ওর ভেতরের কিছু একটা চিঁড়ে দিয়েছে, একটা ভাঙন যেটা প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে একটু একটু করে বাড়ছিল। সে আর বিশ্বাস করতে পারছিল না, না যা সে দেখছিল, না যা শুনছিল, এমনকি যা মনে পড়ছিল তাতেও না। এখন প্রতিটি আয়না যেন ফিসফিস করে কথা বলে, কাঁচের ভেতর দিয়ে যেন কোনো বাষ্পের মতো আওয়াজ বেরোয়, ভেতরে ফাটল ধরা কোনো পাইপ থেকে শীষ দেওয়া হাওয়ার মতো। কোনো আয়নায় দেখা যেত অন্য ঘর, কোনোটা দেখাতো অবাস্তব জায়গা, কবরস্থান, কিংবা এমন লম্বা করিডর যা শেষই হতে চায় না। অথবা নিজেকেই দেখা যেত স্থির দাঁড়িয়ে আছে, বিশ্রীভাবে হাঁ করে হাসছে, চোখ দুটি অস্বাভাবিক বড়, প্রাণহীন। সে নিজেকে টেনে তুলল, কারণ খুঁজে বের করতেই হবে, বুঝতে হবে কেন এই বাড়ি তাকে ছেড়ে দিতে চাইছে না। ভেতরে কোথাও একটা কণ্ঠ বলল, পালানোর কোনো রাস্তা নেই আর না। তবুও সে এগিয়ে চলল, টালমাটাল পায়ে এমন এক দরজার দিকে যা আগে খেয়াল করেনি। বেসমেন্টের দরজা। হ্যান্ডেলটা ঠান্ডা আর আঠালো। টেনে খোলার সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠল একটা ঘন স্যাঁতসেঁতে গন্ধ, লোহা, ছত্রাক আর পচনের মিশ্র গন্ধ। সে নামল সরু সিঁড়ি দিয়ে, হাতে কেবল একটা টর্চ। নিচে নামার সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে উঠছিল। সিঁড়ির নিচে সে যে ঘরটা দেখল সেটা ছিল একটা বিশাল গোলাকৃতি ঘর, চারদিকে মেঝে থেকে ছাদ পর্যন্ত আয়নায় ঢাকা। কিছু আয়না ভাঙা, কিছু ঢেকে রাখা শুকিয়ে যাওয়া রক্তের মতো দাগে। ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল একটা বিশাল কারুকার্য খচিত আয়না, অন্যগুলোর চেয়ে অনেক বড়, কালো হয়ে যাওয়া সোনার ফ্রেমে বাঁধানো, যার পৃষ্ঠ কেঁপে উঠছিল জলের মতো। যখন ড্যানিয়েল কাছে গেল, আয়নায় তার প্রতিচ্ছবি ফুটে উঠল, কিন্তু সেটা তাকে অনুকরণ করছিল না। সেটা কেবল দাঁড়িয়েছিল, হাসছিল। হঠাৎ সেটি এগিয়ে এলো, কাঁচের ভেতর থেকে হাত রাখল কাঁচের ওপর। ড্যানিয়েল ভয় পেয়ে পিছিয়ে এলো, কাঁপছিল। প্রতিচ্ছবি ঠোঁট নাড়ালো, কিন্তু কোনো শব্দ আসছিল না। সে আরও একটু এগিয়ে গেল। আমাকে বের করো, তোমার জায়গা দাও। কাঁচ কেঁপে উঠল। বেসমেন্টে এক শীতল ঝড়ো হাওয়া বইল। চারপাশের আয়নাগুলো এক এক করে গুনগুন করতে শুরু করল। আর তখনই প্রতিটিতে ফুটে উঠল ভৌতিক সব অবয়ব। নারী, পুরুষ, শিশু, সবাই ফ্যাকাশে, সবাই হাসছে, সবাই তাকিয়ে আছে তার দিকে। তাদের চোখ শূন্য। তাদের মধ্যে কয়েকজনকে ড্যানিয়েল চিনতে পারল। বাড়ি সম্পর্কে রিসার্চ করার সময় সে যেসব নিখোঁজ ব্যক্তির খবর পড়েছিল তাদেরই কেউ কেউ। এবং তখন সে তাদের দেখল,
হ্যারো পরিবারকে মধ্যবর্তী আয়নায় তার প্রতিচ্ছবির ঠিক পেছনে দাঁড়িয়ে এমনভাবে যেন তাদের হাত ওর কাঁধে রাখা, অ্যাজ ইফ সে আগে থেকেই তাদের একজন হয়ে গেছে। ড্যানিয়েল চিৎকার করে উঠল, কিন্তু শব্দটা গিলে ফেলল ঘর। আয়না ঝলসে উঠল সাদা আলোয়। তারপর সে নিজেকে অন্য কোথাও দেখল, আসলে অন্য কোনো সময়ে। বাড়িটা এখন পরিষ্কার, নতুন, মোমবাতির আলোয় উজ্জ্বল, দেওয়াল পলিশ করা, কার্পেট ঝকঝকে, বাতাস উষ্ণ। সে এখন ডাইনিং রুমে দাঁড়িয়ে। হ্যারো পরিবার বসে আছে টেবিলে। তারা জীবিত, স্বাভাবিক, শান্ত। একটা ছোট মেয়ে ড্যানিয়েলের দিকে ঘুরল। উপরের তলার পোর্ট্রেটে যে মেয়েটিকে দেখা গেছিল, সে সোজা ড্যানিয়েলের চোখে চোখ রেখে বলল, তোমার আসা উচিত হয়নি, কিন্তু যেহেতু এসেছ, এখন তোমাকে বেছে নিতে হবে। তারপর চারপাশ অন্ধকার। ড্যানিয়েল জ্ঞান ফেরে ওপরের তলার করিডরে হাঁপাতে হাঁপাতে, ঘামে ভেজা। বাড়িটা আবার পচে গেছে, ভেঙে গেছে, নিস্তব্ধ। কিন্তু কিছু একটা বদলে গেছে। সব আয়না নেই, সবগুলোই ভাঙা। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল, নিথর অবশ শরীর নিয়ে সামনের দরজার দিকে এগোল। দরজাটা খুলে গেল। বাইরে সূর্য উঠেছে, পাহাড়ের গায়ে কুয়াশা ঝুলছে, বাতাসটা বাস্তব মনে হচ্ছে, ঘাস দুলছে ধীরে। সে পেছনে না তাকিয়ে গাড়ির দিকে ছুটল। মাইলের পর মাইল ছুটে গিয়ে একটা গ্যাস স্টেশনে পৌঁছল। সেখানে ঢুকে কাউন্টারের পাশের চেয়ারে হুমড়ে পড়ল। ক্লার্ক জিজ্ঞেস করল, কিছু লাগবে? ড্যানিয়েল কিছু বলতে পারল না। ওর কণ্ঠস্বর হারিয়ে গেছে। পরে ডাক্তাররা জানালেন, ওর হয়েছে তীব্র মানসিক ধাক্কা আর সাময়িক মনস্তাত্ত্বিক নির্বাকতা। ড্যানিয়েল সপ্তাহের পর সপ্তাহ কিছুই বলেনি, আর কখনোই মিরার হিলের কথা কারো সঙ্গে বলেনি। কিন্তু সে লিখেছিল। তার খাতা ছিল অগোছালো, আতঙ্কিত হস্তাক্ষরে ভরা। সব শেষ পাতায় লেখা ছিল একটিমাত্র লাইন, এটা তোমাকে বের হতে দেয়, কিন্তু তোমার সবটুকু নিয়ে না। বছরের পর বছর ড্যানিয়েল স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করত। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাব্বির। রেডিও হান্টের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।